এখনো গেল না আধার, এখনো রইল বাধা, এখনো মরণব্রত জীবনে হলো না সাধা। আমি ওই ছোট মেয়েটার, যে আমার স্কুলের একটা 5-এর মেয়ে হতে পারত, যে বাচ্চা মেয়েটা ওখানে বসেছিল, তাকে যদি একটা দেশ দিতে না পারি, একটা ভূখণ্ড দিতে না পারি, মাথার ওপর ছাদ দিতে না পারি, ভালোবাসা দিতে না পারি, তাহলে আমরা মানুষ রইলাম না। ভালোবাসাকে জিততেই হবে, তা যদি না জিতে তাহলে তো আমাদের সব মিথ্যে। রবীন্দ্রনাথ ইতিহাস ব্যাখ্যা করছেন যে সখুন্দল মোগল পাঠান এক দেহে হলো লীন। এরপরে আমরা কি ইতিহাস ভারতের জন্য খুঁজতে যাব? উনি তো বলে দিলেন। আমি মনে করি গান্ধী মারা গিয়েছিলেন বলেই আমরা কিন্তু সেকুলার রাষ্ট্রে রয়ে গিয়েছিলাম। মানে যারা তাকে মেরেছিল তারা ভেবেছিল একে মারলে পথের কাঁটা দূর হবে, ভারতবর্ষ একটি হিন্দু রাষ্ট্র হবে। জিন্নাকেও আমরা কম বুঝেছি। জিন্না নিজে একজন সেকুলার মানুষ। নমস্কার। একটা অভিজ্ঞতা দিয়ে আজকের এই আলোচনাটা আমি শুরু করছি। আমরা জানি গত 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়েছে গোটা রাজ্যে। তো সেদিনের একটি অভিজ্ঞতা আমার, একটি চা দোকানে দুই ভদ্রলোক গল্প করছিলেন, আমি পাশে দাঁড়িয়ে চা খাচ্ছি। তো তাদের আলোচনাটা ছিল তাদের লাদাখ থেকে ঘুরে আসার পর কেমন লেগেছে সেটা নিয়ে। তো এক বন্ধু আরেক বন্ধুকে বলছে লাদাখ ইজ লাদাখ, লাদাখের মতো কিছু হতে পারে না, দারুণ। এরকমই আলোচনা চলতে চলতে একজন হঠাৎ করে বললেন যে ভাব একবার, এই লাদাখটা মহাত্মা গান্ধী আর জওহরলাল নেহেরু মিলে পাকিস্তানকে দিয়ে দিয়েছিল। আমি চাটা খেতে গিয়ে আটকে গেল কথাটা। আমি ইতিহাসটা জানি, তারপরেও কোনো এক অজ্ঞাত কারণে আমি একটু গুগল করলাম যে সত্যিই দিয়ে দিয়েছিল। তারপরেই মনে হলো এই যে গোটা দেশ জুড়ে ইতিহাসের বিকৃতিকরণের একটা ইচ্ছে বা প্রচেষ্টা চলছে, তার কাছে আমিও হেরে গেছি। তো তাই গান্ধীকে, নেহেরুকে, রবীন্দ্রনাথকে বা ভারতের আত্মাকে আমার মনে হয়েছে এই সমাজে আজকের সময়ে জানা ভীষণ জরুরি। আর তার জন্য আমার সাথে এই মুহূর্তে রয়েছেন গান্ধীবাদী গবেষক, শিক্ষিকা মনীষা বন্দ্যোপাধ্যায়। প্রথমে ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি প্রথমে জানতে চাই, আজকের এই সময়ে যখন ইতিহাসের ভীষণ বিকৃতি করার চেষ্টা চলছে দেশ জুড়ে, তখন গান্ধীকে কেন আমাদের প্রয়োজন, রবীন্দ্রনাথকে কেন আমাদের প্রয়োজন? আসলে আমার মনে হয় যে ইতিহাসকে বিকৃত করা হয় মানুষের বিশ্বাসগুলোকে ভেঙে দেওয়ার জন্য। এবং এই ভয়ঙ্কর অবিশ্বাসের সময় তো এখন শুধু এখানে নয়, সারা পৃথিবী জুড়ে। তুমি চায়ের দোকানে শুনছো তোমার অবিশ্বাস বিশ্বাস কোথায় একটা ভয়ঙ্কর ধাক্কা লাগছে, তা আমি তো এরমভাবে ভাবিনি, বা কেউ আমাদেরকে ভাবাচ্ছে। তাই এবং তার মূলে আছে কারোর প্রতি বিদ্বেষ। আসলে তো আমরা এই সব ইতিহাস বিকৃত করি যাতে আমরা কিছু সত্যকে ভোলাতে পারি। এই ভয়ঙ্কর সময়ে গান্ধী এবং রবীন্দ্রনাথ একদিকে প্রেম আর একদিকে বিশ্বাসের চেয়েও একটা জোরালো কথা বলবো, প্রত্যয়, এই দুটোকে তারা কিন্তু আমাদের দিচ্ছেন, কারণ তারাও এরকম একটা ভয়ঙ্কর অবিশ্বাসের সময়ে কাজ করেছিলেন। আপনি একটা আলোচনায় বলছেন যে গান্ধী এবং রবীন্দ্রনাথের বন্ধুত্ব, এই বন্ধুত্বের নামই ভারতবর্ষ। একদম। এই ভারতবর্ষটা কি একটু বলবেন? আমার মনে হয় যে ভারতবর্ষ, যে এটা রবীন্দ্রনাথ বোধহয় সবচেয়ে বড় করে দেখিয়েছেন যে সব কিছু এসে সেখানে মিলতে পারে, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, কেউ ফিরে যাবে না। আজকে তো আমরা সীমান্ত থেকে লোককে ফেরত পাঠানোর কথা বলছি, এটা ভারত নয়। এই ভারতের মূল জায়গাটাতে দুজন মানুষ, গান্ধী আর রবীন্দ্রনাথ, যাদের মধ্যে অসম্ভব বিরোধ, কিন্তু আমি বলি সেই উর্দু একটা শব্দ আছে না, একদম বেমিসাল দোস্তি যদি কারোর থেকে থাকে, আমি সব প্রজন্মকে বলি বন্ধুত্ব একে বলে। আমরা পরস্পরের ছায়া নই, অনেক বিরোধিতা, কিন্তু যতটা বিরোধিতা ততটাই ভালোবাসা। গান্ধী আর রবীন্দ্রনাথকে যদি আমরা বুঝি, তাহলে আমরা শুধু ভারত কেন, আমার মনে হয় গোটা পৃথিবীর, গোটা সভ্যতাকে বুঝতে পারবো। গান্ধী আর রবীন্দ্রনাথই তো সবচেয়ে বড় আমাদের দেশের। রবীন্দ্রনাথ তো আমাদের আত্মার সঙ্গী। আমাদের জীবনে হয়তো, বিশেষ করে বাঙালির জীবনে হয়তো কোনো মনন নেই যেখানে রবীন্দ্রনাথ নেই। তো আমাদের দেশের জাতীয় সঙ্গীতও তার হাত দিয়ে তৈরি। এই জাতীয় সঙ্গীত নিয়ে কি মহাত্মা গান্ধীর কোনো ভূমিকা আছে? মানে রবীন্দ্রনাথের জনগণ মন
আমরা জানি যে রবীন্দ্রনাথ স্বয়ং কলকাতার অধিবেশনে গিয়ে পাঠ করছেন জনগণ মন। আবার ধরুন আজকে দেখতে পাচ্ছি আমরা বন্দে মাতরমকে নিয়ে একটা বিতর্ক চলছে, কেউ কেউ বলছে বন্দে মাতরমকে আসলে জাতীয় সঙ্গীত করা উচিত। এই বিতর্কটা আসলে কি, মানে কিভাবে এলো জনগণ মন আমাদের জাতীয় সঙ্গীত? আমরা যতটুকু জানি যে গান্ধীরই একটি মানে গান্ধী যখন একটু পরিচিত হলেন, তার আগে থেকেই তিনি রবীন্দ্রনাথের বন্ধু, তখন কলকাতার একটা মানে সভায় তখন সেখানে এই গানটা গাওয়া হয়েছিল। রবীন্দ্রনাথ গাননি, অন্য কেউ গিয়েছিলেন, এই জনগণ। এবং জনগণ সঙ্গে আমি এরকম করে মেলাই যে রবীন্দ্রনাথ চলে গেলেন 1941 সালে, গান্ধী 48 সালে, কিন্তু ততদিনে আমাদের সংবিধান রচনার কথাটা হয়ে গেছে। এবং সংবিধান পরিষদে কারা থাকবেন, সারা জীবন আমরা গান্ধী আর আম্বেদকারের ঝগড়া শুনলাম। গান্ধী রেকমেন্ড করলেন যে আম্বেদকারকে সংবিধান পরিষদে নাও এবং তাকেই দায়িত্ব দাও। সংবিধান পরিষদ যে দেশটা তৈরি করলেন, তার মূল কথাটা কি জনগণ মন নয়? জনগণের মধ্যে যে স্পিরিটটা আছে, এবং শুধু আজকে বলা হচ্ছে বন্দে মাতরম পুরো গাইবে, আমি তো সবাইকে বলি জনগণ পুরো গাও, জনগণের পরের স্তবকটা গাও, তারপরে স্তবকটা গাও, তাহলেই তো তুমি ভারত বুঝতে পারবে। মানে গাইতে যদি হয় ওটা পূর্ণ গাও, তখন তুমি বুঝতে পারবে যে এই গানটাই আসলে ভারত, এবং এই জনগণ মন ঐক্য বিধায়ক সেটা আমাদের সংবিধান। তাহলে কোথাও গান্ধী, কোথাও রবীন্দ্রনাথ, কোথাও আম্বেদকার, মিলেমিশে কিন্তু সংবিধান। বন্দে মাতরম রবীন্দ্রনাথ যখন বলে গেছেন, যদি আমরা তাকে আমাদের গুরু মানি, তাকে আমাদের আত্মা মানি, রবীন্দ্রনাথ যখন বলে গেছেন যে এটার কোনো কোনো জায়গায় সমস্যা আছে, আমি কিন্তু এটা কোনো শুধু পৌত্তলিকতা দেখি না। বন্দে মাতরমের যে অংশটা এখন আমাদের গাওয়া হচ্ছে, সেখানে একটা সাংঘাতিক বল প্রয়োগের ব্যাপার আছে। গান্ধী বা রবীন্দ্রনাথ কখনো সেই বল প্রয়োগের কথা বলবেন না। একজন অহিংসার কথা বলেন, একজন আনন্দের কথা বলেন, যদি ওইভাবে দেখা যায়। তো তাহলে এই যেখানে হিংসা নেই, যেখানে শুধু আনন্দ, সেখানে আমার 200 কোটি বাহুতে আমি কত অস্ত্র ধারণ করলাম, এটা কি খুব উপযুক্ত? এটা কিন্তু আমার ভীষণ মনে হয় ব্যাপারটা। এইগুলো তো মিল, মানে রবীন্দ্রনাথ গান্ধীর কিছু অমিল ছিল কি? প্রচুর অমিল ছিল। অমিলের মধ্যে রবীন্দ্রনাথ তো ভীষণ বিজ্ঞান মনস্ক একজন মানুষ, এবং তিনি বিজ্ঞানকে একেবারে একটা অন্য জায়গা দিচ্ছিলেন। দুজনেই দেখো গ্রামে এসেছেন, দুজনেই মোটামুটি শহরে, মানে রবীন্দ্রনাথ শহরে বড় হয়েছেন, গান্ধীও মোটামুটি লন্ডন টন্ডন ঘুরে এসে দুজনেই গ্রামে এলেন, কারণ বুঝলেন যে গ্রামটাই হচ্ছে ভারতের হার্ট যদি কিছু থাকে। কিন্তু রবীন্দ্রনাথ পরিষ্কার বললেন গ্রাম ভালো, গ্রাম্যতা ভালো নয়। গান্ধীজি এটা একদম রবীন্দ্রনাথের কথা, এবং আমি মনে করি রবীন্দ্রনাথ, এই গ্রাম্যতা মানে কি কোথাও কুসংস্কার আছে, আরও অনেক কিছু আছে, পরস্পরকে টেনে নানার, এবং রবীন্দ্রনাথ সবসময় বৃহতের সঙ্গে যোগ, যে তুমি যেখানেই থাকো গোটা দুনিয়া, ওই যে বিশ্বভারতী বানাচ্ছেন, যত্র বিশ্বম ভবতি একে নিরম, গোটা বিশ্ব এসে যেখানে নিবিষ্ট হবে। গান্ধীও কিন্তু দুনিয়ার কথা ভাবছেন, কিন্তু গান্ধী অনেক বেশি, যেহেতু তিনি একজন কর্মী মানুষ, তিনি চাইছেন তার গ্রামটা সম্পূর্ণভাবে গঠিত হোক। দুজনেই আত্মনির্ভরতার কথা বলছেন। দুজনের দুটো বই, একটা রবীন্দ্রনাথ আগে লিখেছেন স্বদেশী সমাজ, বোঝায় 1904, আর গান্ধী লিখছেন হিন্দ স্বরাজ 1909। এই দুটোতেই ওরা কিন্তু একটা সম্ভাব্য দুনিয়ার কথা বলছেন, যেখানে মানুষ স্বনির্ভর, আত্মনির্ভর, স্বনির্ভর থেকেও কথাটা ভালো। কিন্তু তারপর গান্ধী জোর দিচ্ছেন একেবারে সব দিক থেকে স্বয়ংভর হওয়া, যে আমাদের সবটুকু আমরা তৈরি করবো, আমরা কোনোটাই কারোর থেকে নেব না। সেখানে হয়তো রবীন্দ্রনাথ একটু অন্যভাবে ভাববেন, তিনি ভাববেন সবটুকু আসুক এবং আমরা সমবায় করে চালাবো এই জায়গাগুলো। তাছাড়াও অনেক রকম, মানে রাজনৈতিক ক্ষেত্রে তো তাদের বিরোধিতা অনেক রকম ছিল। যখন গান্ধী হয়তো বলছেন যে বিহারে ভূমিকম্প হচ্ছে, এটার জন্য বিহারের লোকেদের অস্পৃশ্যতা দায়ী, রবীন্দ্রনাথ সঙ্গে সঙ্গে বলছেন একদম অবৈজ্ঞানিক কথাবার্তা। মানে অনেক রকম বিরোধ, ওদের মধ্যে ঝগড়া হচ্ছে, চিঠিপত্র হচ্ছে, অ্যান্ড্রুজ মাঝখানে এসে দাঁড়াচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত এত চমৎকারভাবে পরস্পরকে বুঝছেন, যে কারণে আমি বলি যে এই দুটোর মধ্যে থেকে বুঝতে হবে আমাদের, এদের দুটোর মিলটাকে বুঝতে হবে। যিনি বুঝবেন তিনি ভারতবর্ষকে বুঝবেন। একজন আদ্যপান্ত কর্মী মানুষ গান্ধী, তার এই সাজসজ্জা এসবগুলো হয়তো ততটা পছন্দ নয়, আর রবীন্দ্রনাথ যিনি আনন্দ, সব কিছু আনন্দ সর্বকাজে দেখছেন, দুজনেই সত্যের খোঁজ করছেন। রবীন্দ্রনাথ একজনকে বলেছিলেন যে
তাকে একজন জিজ্ঞেস করেছিল যে আপনাদের দুজনের মধ্যে মানে মিল অমিলের ব্যাপারটা কি। উনি বলেছিলেন যে সৃষ্টি হয় তপস্যা এবং আনন্দকে মিলে, মহাত্মাজি হলেন তপস্যা আর আমি হলাম আনন্দ। মানে এটা ওনার পুরো ইংরেজি একটা উদ্ধৃতি আছে, অম্লান দত্তের লেখাতে পড়েছি। তো এই এই মেলার জায়গাটা তাদের মধ্যে ছিল। আর ঝগড়াটাকে বড় করে দেখার আজকে কোনো সময় নেই। আজকে যখন আমাদের দরজায় বিদ্বেষ, ঘৃণা, সাম্প্রদায়িকতা এবং পরিবেশ ধ্বংস আজকের সমাজের যেগুলো, এই দুটোর ব্যাপারে তো রবীন্দ্রনাথ গান্ধীজি একদম এক জায়গায় দাঁড়িয়ে আছে এবং কোনো কম্প্রোমাইজ নেই। এবং আমি তো মনে করি, ধরো কমিউনিস্ট ম্যানিফেস্টো তারও 50 বছর আগে এনাদের লেখা টেখার আরও আগে লেখা হয়েছে, অসাধারণ বই, কিন্তু সেখানে দেখবে পরিবেশ নিয়ে ভাবনাটা তখনও তেমন করে দানা বাঁধেনি বলে কেউ লেখেনি, কিন্তু সেগুলো এরা দুজন একেবারে সম্পূর্ণ বলে দিয়েছে। পরিবেশ ধ্বংস হচ্ছে কারণ আমরা ভোগ করছি, ভোগবাদের বিরুদ্ধে দুজনেই বলছি। একদম আজকের সমাজে দাঁড়িয়ে পরপর পরপর মিলিয়ে যাও, সব রাস্তা ওরা দেখিয়ে গেছে যে এইভাবে মানুষকে যেতে হবে। এবং সবশেষে ওই যে প্রেম প্রেম ভালোবাসা ইত্যাদির যে জায়গাগুলো, এটা তো আমার মনে হয় যে গান্ধী আর রবীন্দ্রনাথের মতো কেউ নন। রবীন্দ্রনাথ গান্ধী সম্পর্কে বলেছিলেন না, ওই যে পরবর্তী যে কথাটা আমি বলবো, আজকে এই মুহূর্তে গোটা দুনিয়ায় দাঁড়িয়ে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে নির্ভয় হওয়া, নির্ভীক হওয়া। এইটা এদের দুজনের কাছ থেকেই জেনেছি। গান্ধীজি তো একেবারে প্রাণ অবধি দিলেন। একলা চলনে রবীন্দ্রনাথ লিখেছেন, গান্ধীকে সঙ্গে সেটা যুক্ত হচ্ছে নোয়াখালীতে রবীন্দ্রনাথ তখন মারা গেছেন। হ্যাঁ, কিন্তু একলা চলরে এই যে বিপদের মধ্য দিয়ে যাওয়া, কি আশ্চর্য, যে কোনো পরিস্থিতিতে যখন অন্যায় থাকবে তখন তুমি বিবেকের কথা ভেবে হাজারো মানুষ যেটাকে সত্য বলে মনে করছে তার বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি যেন তোমার মধ্যে থাকে। আচ্ছা, আমার কোথাও মনে হয়েছে যে রবীন্দ্রনাথ এবং মহাত্মা গান্ধী দুজনেই আমাদের এই যে পৃথিবীতে বহমান যত রকমের আইডিওলজি আছে তার ভালোটুকু নিয়ে একটা নতুন কিছু করবার চেষ্টা করেছে। তো এখানে আমরা ছোট থেকেই দেখে এটা বড় হয়েছি, না গান্ধী ভালো না সুভাষ ভালো। আমরা 23শে জানুয়ারি পতাকা তুলেছি, কিন্তু 2রা অক্টোবর পতাকা ওঠেনি আমাদের পাড়ার ক্লাবগুলোতে। আমরা কখনো ভগৎ সিং বনাম গান্ধী করেছি, আমরা ডাঙ্গে বনাম গান্ধী করেছি, মার্কস বনাম গান্ধী করেছি, হ্যাঁ এরকম একটা, বা আমরা কখনো কোনো সুকান্ত বনাম রবীন্দ্রনাথ করেছি ছোটবেলায়। আচ্ছা, মার্ক্সবাদ নিয়ে এই দুই মহাপুরুষের কি ধারণা ছিল? মার্ক্সবাদ নিয়ে নিশ্চয়ই এরা তো সেই সময় জন্মেছিলেন যখন এই চর্চাটা খুব বড় করে হয়েছে, কিন্তু আমার মানে গান্ধীর এক্ষেত্রে মনোযোগগুলো বেশি হয়তো জানবো। এদের সবারই মনে হয়েছে যে এই যে শুধু আর্থিক একটা বদলের কথা বলছেন বা সাধারণ মানুষের লড়াইয়ের কথা বলছেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সঙ্গে তার সঙ্গে যে একটা আস্থা বিশ্বাস স্পিরিচুয়ালিটি, এরা দুজনেই, এবং ভায়োলেন্সটা বোধহয় এরা দুজনেই কেউ সেরকমভাবে নিতে পারেননি। মানে যেভাবে হিংসার কথাটা, গান্ধী তো একেবারে এ ব্যাপারে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। তো রবীন্দ্রনাথের একটা চমৎকার কথা আছে না, যে ধরো গৃহকে আলোকিত করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে গোটা গৃহে অগ্নিসংযোগ করা, তাতে আমরা তাৎক্ষণিক আলো পেতে পারি, মানে তাহলে অন্ধকারের ঝটিতি অবসান হয়, কিন্তু লাস্টে কি থাকে, চিরকালের জন্য একটা অন্ধকার থাকে। ওরা এই জায়গাটাকে দুজনের কেউই সেরকমভাবে নিতে পারেননি, কিন্তু তবুও বলবো রবীন্দ্রনাথ যারা আমাদের দেশের সশস্ত্র লড়াই করেছেন তাদের পক্ষে ছিলেন, তিনিও সমর্থন করেছেন, বিপ্লবকে সমর্থন করেছেন, কিন্তু যখন ঘরে বাইরের মতো লেখাতে বা অন্যান্য 4 অধ্যায়, এখানে আমরা দেখছি যে উনি এই হঠকারিতাটাকে পছন্দ করছেন না, বারবার করে সেটাকে ডিনাই করছেন। গান্ধী তো খুব স্পষ্ট বলেছেন। গান্ধীর স্পষ্টতার জায়গাটা আরও একটা কারণে খুব গুরুত্বপূর্ণ। নোয়াখালীতে যখন গান্ধী যান তখন এই সুভাষচন্দ্র বসুর ভাইজি তার স্বামীকে গান্ধী ফাঁসির ইয়ে থেকে বাঁচিয়েছিলেন, হরিদাস মিত্র, ওরা গিয়েছিলেন। তখন অনেক কথায় তখন গান্ধীজি বলছিলেন যে তোমরা যারা এই সব লড়াই করেছো, কিংবা ওখানে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের লোকেরা এসেছিল, তো তোমরা নোয়াখালীতে এলে না কেন? তুমি যদি লড়াই করতে পারো, যখন মানুষ তোমাকে মারতে যাচ্ছে তখন তুমি কেন তার সামনে দাঁড়াতে পারছো না? তার মানে কোথাও তো একটা ভয় রয়েই যাচ্ছে না। এইটার জায়গাতে আমার মনে হয়, তবু আমার মনে হয় এটা অনেক বড় আলোচনার বিষয়, কিন্তু
যদি চলতে চলতে দেখা যায় মার্কস, গান্ধী, রবীন্দ্রনাথ, শ্রী চৈতন্যদেব, এবং মাও সেতুং। আমি মাও সেতুংয়ের সঙ্গে গান্ধীর কাজের খুব মিল পাই, মানে ওই যে গ্রামে গিয়ে সংগঠন তৈরি করা, উনিও তাই করেছেন, বারবার করেছেন। এবং যেখানে যাচ্ছেন, এইগুলো মাও সেতুংয়ের আমাদের পড়ানো হয়নি। মাও সেতুং মানেই শুধু লং মার্চ, কিন্তু প্রত্যেকটি গ্রামে গিয়ে মাও সেতুং বলছে এখানে স্কুলের ব্যবস্থা করো, এখানে সব কিছু ঠিকঠাক করো, পরিষ্কার পরিচ্ছন্ন করো, মেয়েদের অধিকারের কথা বলো। গান্ধী চম্পারণে গিয়ে ঠিক তাই করেছিলেন। হ্যাঁ, যে নীল করতে চলে যাবে, কিন্তু মেয়েরা কাপড় নেই বলে ঘর থেকে বেরোতে পারছে না, এটা কি সমাজ তৈরি করবো? এই জায়গাগুলোতে আমরা একটু মিল খুঁজি না। আমাদের একটা সমস্যা হয়েছে, তুমি যেটা শুরুতেই বললে, সারা জীবন শুধু একজনের উল্টো দিকে আরেকজনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে আমরা এমন একটা জায়গায়, সত্যি কথা বলতে কি, দেয়ালে পিঠ ঠেকে গেছে। কাকে কার সাথে লড়াবো? সবটাই তো লড়ে যাচ্ছে, যে যা পাচ্ছে তা নিয়ে একজনের সাথে আরেকজনের লড়ে যাচ্ছে। এই লড়াইটা কি কেউ ইচ্ছাকৃতভাবে তৈরি করলো ভারতের ইতিহাসে? এই যে আমরা ছোটবেলা থেকেই এটা জেনে বড় হলাম যে ভগৎ সিং এর ফাঁসিটা আটকায়নি গান্ধী, লাদাখকে পাকিস্তানকে দিয়ে দিতে চেয়েছিল, কখনো নেহেরু আসামকে দিয়ে দিতে চেয়েছিল চীনকে। এই যে বিতর্কিত ব্যাপারগুলো গান্ধীকে নিয়েই তো এগুলো কি কেউ বসে বসে তৈরি করলো একদল মানুষ? মানে আসলে কি জানো তো, একটা তো ক্ষোভের জায়গা ছিলই, সেটা হচ্ছে দেশ ভাগ হয়েছে, আমরা একটা ভাগ হওয়া জায়গা। আমাদের সবসময় ক্ষোভ তাদের উপর পড়বে যারা দেশের মাথায় ছিল। বাঙালি যে সাফার করেছে, পাঞ্জাবের লোকেরা যা সাফার করেছে, তার তো কোনো তুলনা নেই। ভারতবর্ষের অন্য কোনো রাজ্য কিন্তু এগুলো বোঝে না, কাশ্মীর খানিক বোঝে। তো সেই জন্য আমাদের এই বেদনার কারণ হিসাবে, যেহেতু গান্ধী বলেছিলেন আমার মৃতদেহের ওপর দিয়ে দেশ ভাগ হবে, কিন্তু সেটা তো আসলে হয়নি। কিন্তু আমরা যেটা বুঝতে পারি না সেটা হচ্ছে যে এদের যন্ত্রণাগুলো, এদের জেনুইন জায়গাগুলোকে কেন আমরা বুঝবো না? আমরা সবসময় মানুষের খারাপ দিকটা দেখার জন্য এত উদ্গ্রীব হয়ে যাই কেন? একটা মানুষের গোটা জীবনটাকে চর্চা করে আমি শুধু তার ওই জায়গাটুকু তুলে আনছি, তখন মনে হয় যে এর পেছনে যেন একটা অন্য কোনো রকমের মোটিভ কাজ করে। আমরা মানুষের খারাপটুকু বারবার দেখাতে চাই, অথচ এরা সবাই কিন্তু মেলানোর কথা বলেছেন। মানে এই কথাটাই আমি বলছি, আজকে আমরা এত সহজে একটা গোটা সম্প্রদায়ের উপর কিভাবে আমরা রেগে যাচ্ছি, আর সমস্তটা মিথ্যে। একটা মিথ্যে কথা তোমাকে বলা হচ্ছে, একেবারে গোয়েবেলসের কায়দায় বলতে 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 তুমি বিশ্বাস করে ফেলেছো ওটাই সত্যি, আর তোমার কাছে কোনো মানবতা নেই। একটা ছোট্ট মেয়ে সীমান্তে বসে থাকে, তাকে নিয়ে আমরা ভাবতে পারি, বাঙালি ভাবতে পারছে, রবীন্দ্রনাথের দেশের মানুষ ভাবতে পারছে। এর চেয়ে বড় যন্ত্রণার আর কি হতে পারে বলো তো? মানে সে আর, আমি কিন্তু আর ওকে মানুষ দেখছি না। আমার ভিতরে সমস্ত মানবতাটা যদি ধ্বংস হয়ে যায়, আমি তো মনে করি রবীন্দ্রনাথ ভারতের প্রথম, মানে মানবাধিকার নিয়ে কথা যদি কেউ বলে থাকেন তার লেখা এবং সব কিছুতে, সেটা রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেছেন। রবীন্দ্রনাথ লিখতে পাচ্ছেন যে ওই যে মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে বসায় রেখে তবু পাশে দাও নাই স্থান। আমার জেলার চণ্ডীদাস, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। মানবাধিকারের কথা বলছেন। রবীন্দ্রনাথ তো ন্যাশনালিজমের ঊর্ধ্বে যাওয়া একজন মানুষ, অনেক ওপরে। এবং গান্ধীও তাই, গান্ধীও মানুষকে যেভাবে দেখেছেন তার উপর আর কি কোনো কথাই হয় না। তো সেইটা আমরা ভুলে যাচ্ছি। আমরা কি করছি জানি না। আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা সব দিক থেকেই নিজেদেরকে একদম ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কেন জানি না। আচ্ছা, আমরা ছোট থেকে যে ইতিহাস বই নিয়ে পড়াশোনা করেছি, মানে আমাদের স্কুল শিক্ষায় যেটুকু ইতিহাস পড়া হয়েছে, সেটা মূলত ছিল ভারতবর্ষ নিয়ে যেটুকু পড়া হয়েছে সেটা হচ্ছে স্বাধীনতা আন্দোলন। গান্ধী এবং রবীন্দ্রনাথ এই দুজনেরই একটা দেশ মানে কি ছিল, দেশের ভাবনাটা কি ছিল, দেশটা কিভাবে চেয়েছিলেন তারা দেখতে, এইটা একটু জানতে ইচ্ছা হয়। মানে দেশের কল্পনাটা তো দেশের মানুষকে বাদ দিয়ে হয় না। এরা দুজনেই কিন্তু দেশকে তার সম্পূর্ণ মানুষ এবং তার গোটা ভূগোল যা কিছু আছে তাই নিয়েই বুঝবার চেষ্টা করেছেন। সেখানকার মাটি, সেখানকার আকাশ, সেখানকার জল, এবং এটা তারা সবাই দুজনেই বুঝেছিলেন যে আমাদের দেশে অনেক মানুষ, অনেক অভাব, আমরা এতভাবে শোষিত ও বঞ্চিত হয়েছি। রাজা রাজরাদের কংগ্রেসকে চেঞ্জ করলেন গান্ধী এসে। কংগ্রেস একটা আবেদন নিবেদনের শিক্ষিত, উচ্চ মধ্যবিত্ত, উচ্চ শিক্ষিত মানুষ, তারা রাজাদের কাছে, ব্রিটিশ সরকারের কাছে আবেদন করে এতটুকু অতটুকু কী সব নিচ্ছেন। সেখানে গান্ধী বললেন এটা কি, এখানে তো দেশের সাধারণ মানুষই নেই। হ্যাঁ, এবং সাধারণ মানুষ যদি না থাকে তাহলে এটা দেশই নয়, এটা দেশের রিপ্রেজেন্টেশনই নয়।
তো এই যখন সমস্ত মানুষগুলোকে তারা দেখছেন, বুঝছেন, তাদের সমস্যার কথা, আর সমুদ্র হিমাচলের কথা ভাবছেন, তখন রবীন্দ্রনাথ যেরকমভাবে ভাবছেন যে ভারত হচ্ছে একটা মহামানবের সাগর তীর, রবীন্দ্রনাথ ইতিহাস ব্যাখ্যা করছেন যে সখুন্দল মোগল পাঠান এক দেহে হলো লীন। এরপরে আমরা কি ইতিহাস ভারতের জন্য খুঁজতে যাব? উনি তো বলে দিলেন এবং বলছেন পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, সেটা হতে সবে আনি উপহার। বলছেন না তো পশ্চিমকে আমি বন্ধ করে দিচ্ছি, কখনো বলছেন না। অন্যদিকে তাকিয়ে দেখো, এই দুটো মানুষই সেই সময়কার পরিপ্রেক্ষিতে মেয়েদের কিভাবে বাইরে নিয়ে এলেন। আমি এইটা রবীন্দ্রনাথ এবং গান্ধীর মহৎ অবদান মনে করি। গান্ধী আজকে যে এসআইআর ইত্যাদিতে আবার মেয়েদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে, এই স্টেটসম্যানশিপ সবচেয়ে দরিদ্রতম মেয়েটিকে দিয়েছিলেন গান্ধী, যখন তাদেরকে উনি ঘর থেকে বের করে আন্দোলনে আনলেন। কস্তুরবা লেখাপড়া জানেন না, সেই সব মহিলাদের নিয়ে জেলে গেলেন এবং পাশে এসে বসলেন। আর রবীন্দ্রনাথ বিশ্বভারতীতে মেয়েদের জুডো খেলা শেখাচ্ছেন এবং মঞ্চে নিয়ে গিয়ে মেয়েদেরকে নাটক করাচ্ছেন। মানে কাজের মধ্য দিয়ে, শুধু তো 25 পাতা লিখে হবে না। আর এগিয়ে থাকা সমাজের খুব অ্যাডভান্সড মহিলারা তারা কি করলো না করলো, এই যে সামগ্রিকভাবে সিটিজেন হিসাবে তাদেরকে নিয়ে আসা, তাদেরকে সমস্ত আন্দোলনের মধ্যে পার্টিসিপেট করানো, তাদের মধ্যেকার যে ক্ষমতাটাকে বারবার স্বীকৃতি দেওয়া। মানে গান্ধী কাছে দেবদাসীরা দেখা করতে আসছেন। আমি সেদিন শুনছিলাম এক জায়গায়, তারা এসছেন, চুপ করে বসে আছেন, লোকে বুঝতে পারছে না, গান্ধী তাদের সাথে কথা বলছেন এবং বলছেন যে আমি লজ্জায় মরে যাচ্ছি একজন পুরুষ হিসাবে, যে এদের এই অবস্থা। এগুলো আমরা কিচ্ছু দেখব না। মানে এই মানুষগুলো তো তাদের কাজ দিয়ে এই ভারতবর্ষ, মানে ভারতবর্ষের সমস্ত মানুষ। এই যে তুমি বললে লাদাখের কথা, গান্ধীজি একবার কাশ্মীর গিয়েছিলেন। কাশ্মীরে যখন যান তখন কাশ্মীরের যিনি মানে রানী, ওখানকার নিয়ম অনুযায়ী রূপোর গেলাসে দুধ নিয়ে ওকে স্বাগত জানাতে গিয়েছে। ইনি কি হরি সিং এর? হ্যাঁ, ওদের পরিবারে। আর এদিকে তখন শেখ আবদুল্লাহ জেলে, যিনি আন্দোলন করছেন। সাহস, ওই রানী এলেন, উনি বললেন যে রাজার প্রজা দুঃখে থাকে সেই রাজার কাছ থেকে আমি এটা নিতে পারি না। ভাবতে হবে কিন্তু এটা। রবীন্দ্রনাথও যাচ্ছেন কাশ্মীর, দেখে আসছেন, সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলামের স্রোতখানি বাঁকা। কাশ্মীরকে কি অদ্ভুতভাবে উনি বুঝবার চেষ্টা করছেন। সেখানকার কলেজে গেছেন, সব জায়গায় গেছেন, কথা বলছেন। মানে এই সবটা যে আমার দেশ এবং এখানকার সমস্ত মানুষের কথা যে আমাকে বুঝতে হবে, এটা যদি আমরা না বুঝি, একটা রাজ্যকে আর একটা রাজ্যের সঙ্গে লড়িয়ে দিচ্ছি, একটা জাতিকে আর একটা জাতির সঙ্গে লড়িয়ে দিচ্ছি, তাহলে আমরা কি ভাবছি? আমার মনে হয়, এবং তাদের সবার জন্য দুজনেরই একটা কথা ছিল। গান্ধীরটা আমি খুব বড় করে বলি, কারণ গান্ধীকে সংবিধানের আগে, তৈরির আগে, মানে একটা গল্প আছে যে জিজ্ঞেস করা হয়েছিল যে কী ভিত্তিতে হবে। ওই কথাটা উনি বলেন, ওনার একটা তাবিজ বলা হয় মজা করে, যে তোমার যদি কখনো কোনো কিছু সিদ্ধান্ত নিতে সন্দেহ হয়, তুমি তাহলে এই দেশের সবচেয়ে শেষে যে মানুষটা দাঁড়িয়ে আছে, সবচেয়ে কষ্টের মধ্যে যে আছে, তার মুখটা মনে করো এবং ভাবো আমার এই কাজটার ফলে তার কি কোনো উপকার হবে। গান্ধীজির অন্তোদয় সর্বোদয়। রবীন্দ্রনাথও তাই। রবীন্দ্রনাথ জাতপাতের বিরুদ্ধে, এর বিরুদ্ধে, ওই যে মাধোর মতো কবিতা লিখছেন যাকে দেবতার মুখ দেখতে দেওয়া হয় না, বা ওনার পুরো ছোট গল্প কোন মানুষদের কথা তিনি তুলে আনছেন। মানে বোঝাই যায় যে কারা এই ভারতবর্ষের সত্যিকারের ভারতীয় বলা যায়। এরা যেরকম করে বুঝেছেন তাদের লেখার মধ্যে দিয়ে, তাদের বলার মধ্যে দিয়ে এবং কাজের মধ্যে দিয়ে, এটা কল্পনা করা যায় না, সত্যি কল্পনা করা যায় না। এনাদের দুজনের যে ভাবনা, এনারা তো সংবিধান তৈরির আগে একজন চলে গেলেন আর একজন স্বাধীনতার আগেই চলে গেছিলেন। তো এই দুজনের ভাবনা কতটা সঞ্চারিত হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেস, নেহেরু, প্যাটেল এদের মধ্যে? কিছুটা হয়তো পেরেছিলেন। আমি সংবিধানটার প্রতি আমি এখনো খুব আশাবাদী, যদিও নিশ্চয়ই তার মধ্যে হিংস্বরাজের যে গ্রামীণ স্বনির্ভরতার কথা সেটা হয়তো সেভাবে নেই, অনেক কিছুই নেই, কিন্তু তবুও তার মধ্যে যে মানুষগুলো ছিলেন তারা অনেক কিছু জায়গা করে দিয়েছিলেন, যেটা নিয়ে এখনও আমরা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি। আম্বেদকর বলে গিয়েছিলেন, এখানে যা লিখে গেছি সেটা নেই আমাদের সমাজে, কিন্তু আগামী দিনের মানুষ এটা করবে। মানে আমি পড়ছিলাম, এগুলো আমরা জানি না, সংবিধানের পরিষদের
একমাত্র দলিত মহিলা যিনি ছিলেন দাক্ষায়ণী ভেলায়ুধান, তিনি একজন দলিত মহিলা যাদের নাকি অপশ্য, যাদের ছায়া অবধি দেখা বারণ। তিনি হচ্ছেন ওই প্রথম দলিত গ্র্যাজুয়েট, সায়েন্স গ্র্যাজুয়েট, এবং তার বিয়ে গান্ধীজি দিয়েছিলেন। হ্যাঁ, মানে গান্ধীজি আশ্রমে তার যে কোনো কারণেই হোক গান্ধীবাদী। তো যখন দলিতদের কথা বলছেন, সেটা যখন সংবিধানের মধ্যে ইনকর্পোরেট হচ্ছে, যে এইটা বা এই যে মেয়েদের ভোটাধিকার, আমরা তো লড়তে হয়নি, আমরা সংবিধানে সবাইকে ভোটাধিকার দিয়েছে, মেয়েরাও ভোটাধিকার পেয়েছে। এই জায়গাগুলো এত সুন্দর একটা সংবিধান করার ক্ষেত্রে এবার বলতে হবে যে কে কতটা মেনেছে। যতটা যে পেরেছে মেনেছে। তখনকার মানুষদের মধ্যে তো একটা কিছু ছিল, কিন্তু যেমন গান্ধী বলেছিলেন যে দেশ স্বাধীন হবে, তোমরা এই বড় বড় লাট সাহেবের প্রাসাদগুলোতে কেউ গিয়ে থেকো না, এটা মানায় না, তোমরা যেমন সাধারণভাবে থাকতে। গ্রামে গিয়ে কাজ করতে বলেছিলেন। কংগ্রেস ভেঙে দাও, 7 লক্ষ গ্রামে 7 লক্ষ কর্মী গিয়ে বসে যাক। কংগ্রেসের উদ্দেশ্য ছিল ভারত স্বাধীন করা। কংগ্রেস একদম পার্টিজান পলিটিক্সে ঢুকে গেল, আর তখনকার নেতা মন্ত্রীরা বিরাট সত্যি কংগ্রেস ভেঙে দিতে চেয়েছে, একদম লিখে গিয়েছিলেন যে 7 লক্ষ লোককে 7 লক্ষ গ্রামে পাঠিয়ে দাও, তারা গ্রামে গিয়ে কাজ করে। তাহলে দেশ চালাবে কোন দল? দেশ মানে উনি তো সত্যি কথা বলতে এরা দুজনেই কেউ ওই সেই অর্থে পার্লামেন্টারি ডেমোক্রেসির লোক তো এরা নন। এরা বলছেন যে যারা আসবে, মানুষ যাকে মনোনয়ন করবে, নির্বাচন করবে, তাকে একটা পার্টির ছাপ নিয়ে কেন যেতে হবে, অমুক দল তমুক দল, 100টা ভালো লোককে নির্বাচন করো, তারা বসে ঠিক। বহুদলীয় গণতন্ত্রকে উনি ভীষণভাবে বিশ্বাস করতেন। তার মানে এরা সবাই এখন যেরকম 3-4টে দলই গোটা দেশ চালায়, এক অর্থে বলতে গেলে এদের দুজনকেই খানিকটা তোমার নৈরাজ্যবাদী মনে হবে আর কি, মানে যেভাবে ওরা বড় করে সমাজকে দেখেছেন। কিন্তু কোথায় হলো, সবাই বড় বড় প্রাসাদে থাকতে শুরু করলো, এত বড় বড় গাড়ি, গান্ধীর কোনো সিকিউরিটি নেই, গান্ধী নোয়াখালী দিয়ে হেঁটে যাচ্ছেন, আর নেতা মন্ত্রীদের সামনে সিকিউরিটি, পাশে সিকিউরিটি, পিছনে সিকিউরিটি। এবং যে বৈভবকে গান্ধী নাকি কোন ইঞ্জিনিয়ারিং কলেজ দেখে বলেছিলেন এটা কি, মানে এই স্ট্রাকচারটা বানানোর কি দরকার? একটা দেশের গরিব ছেলে, একটা চাষির ছেলে, সেও তো এক ধরনের কাজ জানে, সে এখানে কি ঢুকে কি ভাববে যে এখানে আমার কোথায় জায়গা, আমি এখানে কোথায় বসবো, কোথায় দাঁড়াবো, এই যে কাকে আমি প্রায়োরিটি দেবো, কাকে আমি সামনে রাখবো, এইটা তো আমরা ভাবিনি, যে কারণে আজকে আমাদের দেশে এত কিছু গণ্ডগোলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। কিন্তু সবাই গান্ধীর কথা বলছেন, নতুন করে গান্ধী রবীন্দ্রনাথকে খুঁজে বার করা। দেখো আন্দোলন তো সব এখন অহিংস হয়। আজকে যারা দিল্লিতে বসে আছে তারা ভগৎ সিংয়ের নামও করে, আম্বেদকরের নামও করে, কেউ কেউ হয়তো গান্ধীর নামও করে। হ্যাঁ, আমি দেখেছিলাম জেএনইউর প্রোটেস্টের সময় দুটো ছবি একসাথে, একই সাথে আম্বেদকর। আমি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কম বয়সী ছেলেমেয়েরা যারা কাজ করছে তাদের দেখেছি, তারা কিন্তু কেউ হয়তো উড়িষ্যাতে এই বক্সাইট মাইনিংয়ের জন্য কর্পোরেট আসছে, তার বিরুদ্ধে লড়ে যাচ্ছে, গান্ধীর কথা বলছে। তারা কম বয়সী ছেলে, তোমাদের মতো বয়সী ছেলেমেয়েরা। ভালো লাগে যে নতুন করে তারা নিজের মতো করে ডিফাইন করছে গান্ধীকে, রবীন্দ্রনাথকে। যে রবীন্দ্রনাথকে পেয়েছে সে রবীন্দ্রনাথকে ডিফাইন করছে। আমাদের সমস্যা হচ্ছে আমরা রবীন্দ্রনাথকে শুধু গান বাজনার নাটক, কজন স্বদেশী সমাজ পড়েছে, কজন সমবায় নীতি পড়েছে। সিপিআই এর বয়স্ক মানুষরা আমাকে বলতেন যে আমরা যখন কমিউনিস্ট আন্দোলন করেছি আমাদের ঝোলাতে সমবায় নীতি থাকতো, আমরা বের করে পড়তাম। কোথায়? পশ্চিমবঙ্গের সবচেয়ে ব্যর্থ সমবায় মহারাষ্ট্র অনেক ভালো, গুজরাটে অনেক ভালো। হ্যাঁ, তার মানে কি আমরা নিইনি, আমরা নাচ গান আর নাটক আর কবিতা আর বিশাল তত্ত্বকথাতে রইলাম। এটা হচ্ছে রবীন্দ্রনাথ যেটা বানিয়েছেন, এরকম কটা স্কুল আমরা তৈরি করেছি বলো, তাই না? হ্যাঁ, কোথায়? শুনি তো সম্পূর্ণ শিক্ষার পুরো জায়গাটা তো রবীন্দ্রনাথ দিয়ে গেছেন আমাদের। কিভাবে লেখাপড়া শেখাতে হবে, কাকে শিক্ষা বলে, কোথায় হলো আমাদের সব স্কুল ওই কাঠামো। যে কোনো আমলে, তুমি বাম আমল, এই আমল, যে আমলেই যাও, সবার হচ্ছে জেলখানার মতো স্কুল। যার থেকে মুক্তির পথ রবীন্দ্রনাথ দেখিয়ে গেলেন, নিলাম না আমরা কেউ। কত কি মানে আমাদেরই ব্যর্থতা। মানে আজকে যারা রবীন্দ্রনাথকে ভাঙছে, গান্ধীকে ভাঙতে চাইছে, ভেঙে নতুন একটা ধারা আনতে চাইছে, এবং আমরা দেখছি যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পূজিত হচ্ছেন পশ্চিমবঙ্গে, এদের নিয়ে এনাদের দুজনের ভাবনা কি ছিল? এই হিন্দু মহাসভারও তখন তৈরি হয়ে এরা ভয়ঙ্করভাবে বিরুদ্ধে ছিলেন। হিন্দু মহাসভার মূল লোকেরা তো দক্ষিণ আফ্রিকাতে গান্ধীজির কাছে গিয়েছিলেন, তারা অনেক বড় বড় কথা বলেছিলেন, কিন্তু তারা যখন দেখলেন যে গান্ধীজির ঘরে যে লোকটা রান্না করে সে তথাকথিত নিচু জাত, আর যে খেতে দিচ্ছে সে মুসলমান, তারা অমনি হলে এর দ্বারা হবে না।
ইনফ্যাক্ট খেয়াল করে দেখবে যে কংগ্রেসে গান্ধী, যারা গেছিলেন তারা তো তখন তো কংগ্রেসের নেতা, মানে কংগ্রেস ওই রকম আর কি, তখনও হিন্দুবাদী, হ্যাঁ, হিন্দুত্ববাদী। তারা যখন দেখলেন যে এটা হবে না এবং এই ছেলেটা ওখান থেকে ফিরে এসে তারপরে সে যখন কংগ্রেসে গিয়ে বলল যে না, মানে একদম যে হিন্দু মুসলমান সম্প্রীতির ওপর চলবে, স্বাভাবিক তারা এর থেকে দূরে গেছেন। কিন্তু নেতাজি যাননি, নেতাজিকে আমরা কিছু বুঝলামই না। নেতাজিকে 30শে জানুয়ারি গান্ধীজিকে মারা হচ্ছে, 23শে জানুয়ারি গান্ধীজি নেতাজি সম্পর্কে কি বলছেন, মানে এত শ্রদ্ধা যে এর মতো মানুষ, যে এই যে মানুষটা এরকম দেশপ্রেমী, এরকম মানে দেশের জন্য আত্মনিবেদন করেছেন এমন মানুষ আর ছিল না। নেতাজি তো তখন অন্তর্ধান হয়ে গেছে, আমরা জানি না। তাহলে 23শে জানুয়ারি গান্ধী তার প্রার্থনায় কেন সুভাষচন্দ্র বসুকে মনে করবেন, আর কেনই বা নেতাজি তার একটি বাহিনীর নাম গান্ধীর নামে দেবেন, কেনই বা নেতাজি সিঙ্গাপুর থেকে বেতারে গান্ধীজি সম্পর্কে ফাদার অফ দ্য নেশন বলবেন। আজকে ফাদার অফ দ্য নেশন বদলানো না কি করানোর জন্য লড়ছে যারা, তারা কি জানে ওটা কে বলেছিল? মানে আমরা না শুধু ওইটুকু গল্পকে তুলে নিয়ে চারিদিকে ছড়াচ্ছি, অথচ উভয়ের মধ্যে ভালোবাসার সখ্য রবীন্দ্রনাথ, গান্ধী, নেতাজি সব একদম মিলেমিশে। হয়তো কোথাও কোথাও বিরোধিতা হতে পারে, সব কিছুই হতে পারে, কেউ কি কারোর সব ছায়া অনুসরণ করে চলবে না, নিজের মতো সবাই ভেবেছে। কিন্তু আমরা শুধু ঝগড়াটা দেখলাম আমাদের যুক্তি প্রতিষ্ঠা করার জন্য, যে তাহলে বাবু গান্ধীকে মানতে হবে না, ওরটা খারাপ, রবীন্দ্রনাথকে অতটুকুই মানবো, আর দরকার নেই, ওটা ওর ভুল, নেতাজি ওইটা ঠিক আছে, দূরে ছিলেন, ওইটাই ভালো, আমাকে আর কিছু দায়িত্ব নিতে হচ্ছে না আর কি। গান্ধী হওয়া, রবীন্দ্রনাথ হওয়া, নেতাজি হতে গেলে তো নিজের কিছু পরিবর্তন দরকার, তাই না? আচ্ছা, এই তো আমরা শুনতে পাচ্ছি যে কলকাতার রাস্তার নাম বদল হচ্ছে সোহরাওয়ার্দীর নামে, যদিও সেটা অন্য সোহরাওয়ার্দী, সে যাই হোক। কিন্তু আমি একটা জায়গায় দেখছিলাম যে গান্ধীজি 47 সালের কলকাতা যখন আবার অশান্ত হচ্ছে, স্বয়ং সোহরাওয়ার্দীকে নিয়ে কাজ করছেন এবং দাঙ্গা থামানোর চেষ্টা করছেন। এই যে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, কলকাতার দাঙ্গা, এখানে গান্ধীর পার্টিসিপেশন কেমন ছিল এবং সোহরাওয়ার্দী এলেন কিভাবে, মানে গান্ধীর সাথে উনি মিললেন? মানে এই গ্রেট ক্যালকাটা কিলিং তো 46-এ, এবং তারপরে হচ্ছে তোমার নোয়াখালী, এই দুটোর সময় সোহরাওয়ার্দীকে যদি ধরে নিই যে তিনি একজন মাস্টার মাইন্ড, তার দিকটাই ধরলাম আমি, যেটা লোকে বলে। তারপরে গান্ধী যখন নোয়াখালী যেতে চাইলেন, সোহরাওয়ার্দী কিন্তু তখন রেগে গেলেন, কারণ তাহলে তো ওখানে তার বদনাম হবে যে তার আমলে এটা হয়েছে। সোহরাওয়ার্দী বলছেন আপনি বিহারে যান, বিহারে মুসলমানদের মারছে। গান্ধী বললেন না, আমি নোয়াখালী যাব। মানে সোহরাওয়ার্দী তো, নোয়াখালীতে গান্ধীকে যথেষ্ট কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে। মনে রাখতে হবে নোয়াখালীতে কিন্তু হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে। উনি ঘুরছেন, ওনার সঙ্গে ওই মুসলিম মানুষ রয়েছেন, তারা অনশন করছেন ওখানে। হ্যাঁ, একজন মহিলা ছিলেন, তিনি অসাধারণ কাজ করেছিলেন, ওই হিন্দু মন্দিরের জিনিস চুরি করেছিল বলে উনি 7 দিন অনশন করলেন যে যাতে চলে আসে। হাঁটছেন গান্ধী নোয়াখালীতে। কিন্তু তারপর যখন স্বাধীনতার কাছাকাছি সময় কলকাতায় দাঙ্গা শুরু হলো, পুরো উল্টো হয়ে যাচ্ছে কলকাতা যখন, তখন গান্ধীজি হায়দারি মঞ্জিল, আজকের বেলেঘাটার গান্ধী ভবনে বসছেন, ভাঙাচোরা একটা বাড়ি, সোহরাওয়ার্দীকে বলছেন আমার সঙ্গে এসে থাকো। রমজান মাসে আমরা স্বাধীন রাজি, তখন তো তার উপায় নেই, উনি তো গান্ধীর পায়ে পড়ছেন যে থামান, কলকাতায় কি অবস্থা। মানে সোহরাওয়ার্দী তখন পুরো বদলে গেছেন, এবং গান্ধী সোহরাওয়ার্দীকে নিয়ে বলছেন আমি থাকবো, তুমি আমার সঙ্গে থাকো। যে বাড়িতে আছেন, রমজান মাস, সন্ধেবেলা উনি নামাজ পড়ছেন, বাইরে থেকে পাথর ছোড়া হচ্ছে, চিৎকার করছে সোহরাওয়ার্দীকে বের করে দিন। গান্ধী সোহরাওয়ার্দীকে নিয়ে দাঁড়াচ্ছেন বাড়ি, এবং ওরা তখন বলছে ওনাকে ক্ষমা চাইতে হবে। সোহরাওয়ার্দীকে ক্ষমা চাওয়া করিয়েছেন গান্ধী, উনি করছেন, সোহরাওয়ার্দী ক্ষমা চাইছে যে আমি অন্যায় করেছি, আমার দায় ছিল, আমার যা করা উচিত ছিল আমি করতে পারিনি। তো এই ইতিহাসটা তো কেন আমি ভুলে যাব? এবং যদি ধরেই নেওয়া হয় যে সোহরাওয়ার্দীর মতো এক খুব খারাপ লোক, তার নামটা হবে না, তাহলে বীণা দাসের নামে রাস্তাটা করো না, অসুবিধা কি হয়? দিনা, একজন মহিলাকে জায়গা দাও। বীণা দাস প্রচুর লড়েছেন, প্রচুর কষ্ট সহ্য করেছেন। হ্যাঁ, ওই রাস্তাটা একজন লোক যে ঘোষিত খুনি, তার নামে করার কি প্রয়োজন আছে জানি না। মানে একজন খুনির বদলে আরেকজন খুনির নাম করবো, যদি এরমভাবে দিই তাহলে এই গল্পটা তো কোথাও শেষ হয় না, খুনটাই বড় হয়ে দাঁড়ায়। আচ্ছা, আপনি বললেন সোহরাওয়ার্দী চাইছিলেন যে উনি বিহার যাক, উনি নোয়াখালী গেলেন, তারপর উনি কলকাতায় এলেন। আমি একটা ওয়েব সিরিজ দেখলাম, সেখানে গান্ধী বলছেন যদি কলকাতায় দাঙ্গা থামে
তাহলে দেশে দাঙ্গা থাকবে। উনি কি বাঙালিকে এতটা বিশ্বাস করতেন, মনে করতেন বাঙালি পথ দেখাতে জানে ভারতবর্ষ? একদম গান্ধীজি সবচেয়ে বেশি বাংলায় এসছেন কত 500 কতবার দেখছিলাম আমি, এরকম প্রচুর বার এসছেন এবং অসম্ভব শ্রদ্ধা ছিল। আমরা মানে গান্ধী সম্পর্কে আমাদের এমনও কথা আমার এত ভালো লেগেছে যে হিন্দি সাহিত্যকাররা গান্ধীজিকে এসে বলছে যে এই আমাদের সব বড় বড় লেখক আছে, বলছে কোথায় একটা শরৎবাবু তৈরি হয়েছে, অথচ শরৎবাবু কিন্তু ততদিনে গান্ধীর সমালোচনা করছেন। একটা শরৎবাবু তৈরি করতে পেরেছেন, রবীন্দ্রনাথ তো ছেড়েই দিন। এবং যখনই গান্ধীকে কেউ বলতো যে যা কিছু হবে দেশ স্বাধীন হওয়ার পরে হবে, তখন উনি বলতেন যে টেগোর তো তার আগে জন্মে গেলেন, তাহলে উনি পরাধীন দেশে কেন জন্মালেন। কি শ্রদ্ধা গান্ধীজির! তো দিনে বিশ্বভারতী তৈরি করে ফেলেছে। বিশ্বভারতী তো রবীন্দ্রনাথ দিয়ে গেলেন গান্ধীকে, না যাওয়ার আগে চিঠি লিখে গেলেন, আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ আমি দিয়ে যাচ্ছি, আপনি রক্ষণাবেক্ষণ করুন। আচ্ছা, উনি চিঠি লিখেছেন। ওই চিঠির এইগুলো তো আমরা যদি ভুলে যাই তাহলে আমরা তো কিছুই মনে রাখছি না। এবং এই জায়গাটায় আমার সবসময় মনে, এবং তারপরে ধরো পুনা প্যাক্টের সময় ইয়ারবাদা জেলে গান্ধী রয়েছেন, এখান থেকে রবীন্দ্রনাথ চলে যাচ্ছেন শান্তিনিকেতন বা কলকাতা থেকে ইয়ারবাদায় গান্ধীর অনশন ভাঙানোর জন্য। ভাবা যায় এটা? মানে আমি কল্পনা করতে পারছি না, একজন নোবেল লরিয়েট একজন আসামির কাছে যাচ্ছে। তুমি ভাবতে পারো আজকের দিনে এটা সম্ভব? হ্যাঁ, মানে এই সাহস, দুজনেরই তো সাহস লাগবে। ও তো না হয় জেলে আছে, কিন্তু যে মানুষটা যাচ্ছেন তার সাহসটা দেখো। তিনি যাচ্ছেন এবং সেখানে যাচ্ছেন, বসছেন, তার সাথে কথা বলছেন। আমরা এগুলো সব হারিয়ে ফেলেছি। গান্ধীকে যেমন আমরা বুঝিনি, রবীন্দ্রনাথকেও কিন্তু আমরা ভিতরে নিইনি। ওই যে বললাম আমরা শুধু গান গাইছি মাত্র। ওই গানের এতটুকু, আমি একজনের কথা বলবো, সঞ্জিদা খাতুন, জানো, বাংলাদেশের ছায়ানটের অন্যতম শ্রেষ্ঠ সঞ্জিদাদি এখানে শান্তিনিকেতনে, তখন বাংলাদেশে খুব গণ্ডগোল চলছে, একটা কথা বলেছিলেন, একটা গান গেয়েছিলেন, এখনো গেল না আধার, এখনো রইল বাধা, এখনো মরণব্রত, জীবনে হলো না সাধা। উনি দাঁড়িয়ে বলেছিলেন, এই গানটার মানে আপনারা বুঝেছেন? এখনো মরণব্রত, জীবনে হলো না সাধা। এরা সেধেছিলেন, গান্ধী তো বটেই। তো আমরা যদি আজকে সেটাকে না বুঝি, আর যদি তাদের ভালোবাসা প্রেমটাকে যদি আমরা আজকে এই জায়গায় ফেলি, এই অন্ধকারে ফেলে দিই, তাহলে আমাদের কিছুই বাঁচবে না। আমরা কিন্তু সত্যি অন্ধকার থেকে আরও অন্ধকারে যাব। আজকে গোটা দুনিয়া সেদিকে যাচ্ছে, পথ দেখালেন কিন্তু গান্ধী। এই যে পরিবেশ নিয়ে রবীন্দ্রনাথ, এই যে আমি মাঝে মাঝে গ্রেটা থুনবার্গ, সে যে ভাষাটা কথা বলে, গান্ধীরই তো ভাষা। হ্যাঁ, আমাদের প্রয়োজন কিছু নেই। একটা বাচ্চা মেয়ে সে পৃথিবীর এত বড় শক্তিশালী দেশের বিরুদ্ধে লড়তে যাচ্ছে। সারা পৃথিবীতে আমরা বলছি না যে আমাদের ভোগ কমাতে হবে, এটা তো দুজনেই বলে গেছেন যে এত তো দরকার নেই আমাদের কারণ, যতটুকু প্রয়োজন ততটুকু নাও। এই কথাগুলো ভালো লাগে আমার। আমি খুব আশাবাদী, আমার বয়স হচ্ছে, কিন্তু একটা নতুন প্রজন্মকে আমি ভারতবর্ষের সর্বত্র দেখছি, তারা কিন্তু ভাবছে এবং চেষ্টা করছে নিজেদের মধ্যে একটু কমিয়ে আনার। নিজেরা যে বিশাল বড় বড় আজকাল তো কত রকমের চাকরি, কি বড় বড় সব প্যাকেজ কি সব বলে, তারই মধ্যে তারা কিন্তু নিজেদেরটাকে কমিয়ে আনার চেষ্টা করছে এবং করবে কিন্তু। এবং এরাই ভবিষ্যৎ, কারণ এরা তো অনেক দূর দেখতে পাচ্ছে যে আমাদের এরপর নিঃশ্বাস নিতে গেলে আমাকে যদি অক্সিজেন নিয়ে রাস্তায় বেরোতে হয়, এই সময়টাকে তো আমরা ভাবতে পারি না। দুর্ভাগ্য যে আমরা এখন একটা খুবই খারাপ জায়গায় আছি। আমাদের এখন ঘৃণায় একেবারে কোথা থেকে কোথা পর্যন্ত আমরা ঢাকা পড়ে গেছি। আমরা এই যে ঘৃণার বসত বাড়িতে বসবাস করছি আমরা, এটার তো একটা অন্যতম কারণ দেশভাগ নিয়ে আমাদের ছোটবেলা থেকে বিভিন্ন রকম ইতিহাস পড়েছি আমরা। কেউ বলেছে জিন্নার জন্য দেশভাগ হয়েছে, কেউ বলেছে মুসলিমের জন্য, কেউ বলেছে হিন্দুর জন্য, কেউ বলেছে গান্ধীর জন্য, নেহেরুর জন্য, অনেক মত। আচ্ছা, গান্ধী কি মনে করতেন নিজে যে দেশভাগের আসল কারণ কি? ওনার পার্সপেক্টিভ কি ছিল এক? আর দ্বিতীয় হচ্ছে, উনি মোহাম্মদ আলী জিন্নার সম্পর্কে ওনার কি ধারণা ছিল? আসলে গান্ধী তো মানে কখনো দেশভাগ চাননি, উনি কোনো ভাগ চাইতে পারেন না। হিন্দু এবং মুসলমানকে উনি যেভাবে নিতে পেরেছিলেন, নিজের সবটুকুকে রেখে যে নিতে পেরেছিলেন, এটা গান্ধীর মতো খুব কম লোক, যিনি নিজেকে হিন্দু বলছেন অথচ তাকে মুসলমানকে ভালোবাসার জন্য প্রাণ দিতে হচ্ছে। এরকম তো অদ্ভুত ব্যাপার। সেই রামের নাম মুখ নিয়ে, যে রাম এখন আমাদের সব জায়গায়। তো গান্ধী দেশভাগ কখনো চাননি, কিন্তু উনি যখন দেখলেন যে একটা ভয়ঙ্কর, এই যে মুসলিম লীগ এবং হিন্দু মহাসভা, এই দুটো জিনিস, আমি মনে করি এরা দুজনই দায়ী, এই দুটিকেই আমি মনে করি। তার মাথায় সে যে থাক,
এরা দুজনেই বিদ্বেষ প্রচার করেছে এবং বিদ্বেষ আমরা সবাই এখনও যেমন খাচ্ছি তখনও তখন খেয়েছিলাম, এবং এরা মিলেই দেশ ভাগ করেছে। দেশ ভাগ করার সময় গান্ধীজি মোহাম্মদ আলী জিন্নার প্রতি তার যথেষ্ট একটা কি বলবো স্নেহ ছিল, বিশ্বাসও ছিল, ভরসাও ছিল। কিন্তু জিন্না তার নিজের রাজনৈতিক পথে গিয়েছিলেন। জিন্নাকেও আমরা কম বুঝেছি, জিন্না নিজে একজন সেকুলার মানুষ, কিন্তু তিনি একটা নেশানের কনসেপ্ট নিয়েছিলেন, ঠিক যেরকম কনসেপ্ট সাভারকারের মতো মানুষের ছিলেন, যিনি ধর্মীয় মানুষ কখনোই নন। হ্যাঁ, এই ব্যাপারটার মধ্যে দিয়ে, এবং তিনি চেষ্টাও করেছিলেন শেষ অবধি যে আচ্ছা ঠিক আছে, জিন্নার যদি ক্ষমতাই দরকার হয় তাহলে নেহেরুর বদলে জিন্না বসুক, এরকম বলেছিলেন। এবং ইন্টারেস্টিংলি 48 সালে জিন্নাও মারা গেছিলেন, হ্যাঁ, বেশি দিন বাঁচেননি। উনি চাইছিলেন যে কোনো মূল্যে, কারণ এটা তো উনি বুঝতে পারছিলেন যে ক্ষমতা এই ভাঙটা হলে যে কি যন্ত্রণা হতে পারে, এবং সেই যন্ত্রণা আমরা দেখে গেলাম সারা ভারতবর্ষ জুড়ে কাটা, এখনো বয়ে বেড়াচ্ছে, চিরকাল বয়ে বেড়ায়। এবং গান্ধী সব জায়গায় যাচ্ছেন, যেখানে যাচ্ছেন গিয়ে সেই শরণার্থী শিবিরের মধ্যে থাকছেন, মুসলিমদের মধ্যে গিয়ে থাকছেন, কোথাও অন্য এই যে নোয়াখালীতে পোড়া ভাঙা বাড়িতে গিয়ে থাকছেন। এইগুলো করেছেন উনি, নিজের জীবন দিয়ে উনি একটা চেষ্টা করে গেছিলেন। এবং আমি মনে করি গান্ধী মারা গিয়েছিলেন বলেই আমরা কিন্তু সেকুলার রাষ্ট্রে রয়ে গিয়েছিলাম। যারা তাকে মেরেছিল তারা ভেবেছিল একে মারলে পথের কাঁটা দূর হবে, ভারতবর্ষ একটি হিন্দু রাষ্ট্র হবে, কিন্তু দেশের লোক সেটা মানেনি। গান্ধীর যাওয়াটা গোটা দেশকে, গোটা পাকিস্তান বলো, ভারত বলো, গোটা পৃথিবীকে কাঁদিয়েছে। এবং তারপর দেখবে একটা দীর্ঘ সময় ধরে এই ধরনের ব্যাপারটা কমে গিয়েছে, অনেক কমে গিয়েছিল, আবার পরে এসছে অনেকটা বছর পরে। কি করে পারতেন একটা মানুষ ওইটুকু চেহারা, বয়স্ক, শুয়ে আছে, তিনি একজন অনশন করে গোটা দেশের সমস্ত রাজনৈতিক দলকে এক ছাতার তলায় নিয়ে আসতে পারছেন, এটা কি করে হতো? এই লোকটার ব্যক্তিত্ব বা সারা জীবন যাপন, তার এই যে আমার জীবনই আমার বাণী, যেভাবে উনি কাজ করে গেছেন। আম্বেদকর বলেছিলেন না পুনা প্যাক্টের অনশনের সময় যে আর যাই হোক না, গান্ধী রক্ত যেন আমার হাতে না লাগে, আমি ওর মৃত্যুর কারণ হতে চাই না। এটা কেউ হতে চাইতো না, ইংরেজ তো চাইতোই না। হ্যাঁ, যে কি করে আজকে যদি আমার কারণে গান্ধীজি মারা যান, তার কতটা ভালোবাসার জায়গা হবে না। স্বয়ং ভাইসরয় এসে কাঁদছেন, তার স্ত্রী কাঁদছেন। এবং কারণ এই লোকটার ভিতর থেকে যে ভালোবাসার জায়গাটা, যারা নোয়াখালীতে তাকে দেখেছে, পরে স্মৃতিচারণ করেছে, একটা মানুষ নির্ভয়ে হেঁটে যাচ্ছে, রোজ তার রাস্তার উপর কাঁটা বিছিয়ে দিচ্ছে, নোংরা ফেলছে, সে হেঁটে চলে যাচ্ছে, তার গলা অবধি টিপে ধরছে, তবুও সে ভালোবাসার কথা বলছে। এটা কল্পনা করা যায় না, কিন্তু লোকটা একটা অত্যন্ত সাধারণ মানুষ, আস্তে আস্তে নিজেকে একটা শুধুই ভালোবাসা দিয়ে এত বড় একটা জায়গায় চলে গিয়েছিলেন। এবং এটা তো মানতেই হবে, রবীন্দ্রনাথ যেমন তার লেখার মাধ্যমে, গান্ধী তার জীবন যাপনের মাধ্যমে, শুরুটা তো গান্ধী করেছিলেন জাতপাত বিরোধী, তারপর সেই পথ ধরে পেরিয়ার এসছেন, আম্বেদকর এসেছেন। হ্যাঁ, কিন্তু ওই শুরুটা যদি না হতো, একটা সবর্ণ লোক যদি ওই ভাঙ্গি বস্তিতে, হরিজন বস্তিতে গিয়ে না বসতো, তাহলে গোটা সমাজ কি দেখতো? এই যে জায়গাটা শুরু হলো, সবাইকে বাধ্য করছেন যে এইখানে এসে আমার সাথে কথা বলতে হবে। নিজের ছেলের বিয়েতে যাননি। হ্যাঁ, এবং শুধু তাই না, এই যে আমি মাঝে মাঝে ভাবি যে আমাদের একটা নেতা এলে তার জন্য কোন হোটেলে রাখবো, কোথায় রাখবো, আর গান্ধীজি এলে সেই শহরের সবচেয়ে নোংরা ম্যাথরদের বস্তিটাকে সাফ করতে হতো, কারণ উনি বলেছেন আমি ওখানে থাকবো, ভাইসরয়কে ওখানে হেঁটে গিয়ে থাকতে হবে। এইটা তো তার বিশাল একটা ভেতরের জোর, কারণ উনি সত্যাগ্রহ ইত্যাদি করে তো দেখিয়ে দিয়েছেন যে কি জোর হতে পারে। ভাবো, ধারসানা সত্যাগ্রহ, গান্ধীজি তখন জেলে, ওইখানে চুপচাপ দাঁড়িয়ে আছেন সরোজিনী নাইডু, একটার পর একটা ছেলে যাচ্ছে, মাথা ফেটে যাচ্ছে, রক্তে ভেসে যাচ্ছে। পৃথিবী এই জিনিস দেখেনি যে মানুষ কিভাবে দাঁড়াতে পারে কিসের সামনে। উনি শেষ জীবনে কি পাকিস্তানে যেতে চেয়েছিলেন? হ্যাঁ, মারা যাওয়ার আর কদিন বাদেই যেতেন। এবং শুনেছি নাকি উনি বলেছিলেন যে, জিন্না বোধহয় বলেছিলেন যে করাচিতে চলে আসুন, আমি নিজে দাঁড়িয়ে থাকবো এয়ারপোর্টে। তখন উনি বলেছেন তা বললে তো হবে না, এই যাদের ঘর বাড়ি কেড়ে নিয়েছে, আমি আমার সঙ্গে এত হাজার হাজার হিন্দুকে নিয়ে আমি হেঁটে লাহোর দিয়ে প্লেনে যাব না। তা সেই শুনে ওরা নিশ্চয়ই খুব ভয়ও পেয়েছিল। কিন্তু এটাও ঠিক যে আমি যেটুকু পড়েছি যে সুশীলা নায়ার ইয়েতে ছিলেন তখন পাকিস্তানে, এবং যখন গান্ধী মারার খবর পেলেন, যখন প্লেনে করে উনি ফিরছেন, পাকিস্তানের একজন মন্ত্রী, উনি আগে কংগ্রেসে ছিলেন, তখন মুসলিম লীগে চলে গিয়েছেন, তিনি ওকে দেখে কাঁদতে শুরু করেছেন যে আমরা ওকে মেরে ফেললাম। এই যে পাকিস্তানের মানুষেরও যে যন্ত্রণা, বাংলাদেশের মানুষেরও যে যন্ত্রণা,
আমরা যে কেউ হোক, যেভাবেই হোক, সুকৌশলে এদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আজকে যখন দেশ আবার একটা বিপন্নতার সামনে, তখন আবার তাদেরকে খোঁজা হচ্ছে। তোমরাই তো খুঁজছো। একটা পুরো বিপন্ন প্রজন্ম কিন্তু আজকে গান্ধী, রবীন্দ্রনাথ, নেহেরু, আম্বেদকর সবাইকে তুলে আনছে। আমি এটাকে খুব পজিটিভলি দেখি। আচ্ছা, আমার একটা শেষ প্রশ্ন। আপনি তো দীর্ঘদিন ধরে গান্ধী রবীন্দ্রনাথের চোখ দিয়ে দেশটাকে দেখার চেষ্টা করছেন, নিজে সমাজকর্মী আপনি। আপনার কি মনে হয় যে কি দিয়ে এই বদলটা সম্ভব? কিভাবে গান্ধী রবীন্দ্রনাথকে আমরা ফেরাতে পারবো? সমাজনীতি, রাজনীতি, রাজনৈতিক পালাবদল, ক্ষমতা, কিভাবে সম্ভব বলে মনে হয়? আমার যেন মনে হয় রবীন্দ্রনাথ বেশি করে, এবং গান্ধীও খানিকটা, তারা মনে করতেন যে ভারতবর্ষ নামক যে কনসেপ্ট, সেখানে ওই তথাকথিত রাজা রাজরাতের রাজনীতির পাশাপাশি একটা সমাজ আছে, যে সমাজে লালন ফকির থাকে, যে সমাজে এখনও আছে, কিন্তু তারা তাদের চর্চাগুলো করে যায় নিয়ত একটা লোকায়ত ধারা গোটা ভারতবর্ষে। গান্ধী যে পোরবন্দরে যে গান শুনছেন, সেই গান বাংলায় অন্য ভাষায় গাওয়া হচ্ছে। হ্যাঁ, সেটা কিন্তু ওই স্টেট স্পন্সার্ড কিছু লাগে না। এই জন্য বলি ওদেরকে একটু নৈরাজ্যবাদী। এবং সেই ধারাটা কিন্তু ভারতবর্ষে আছে এবং থাকবে। আজকে সেখানেও থাবা বসাচ্ছে। আমি মনে করি যে এই পথটাই আমরা যদি নিজেদের মধ্যে সেই চর্চাটাকে করতে পারি, সেই ভালোবাসাটাকে রাখতে পারি। আজকে যদি সোনাম ওয়াংচুক ওই লাদাখে বসে গান্ধীর অহিংসার কথাই তো বলছেন, উনি তো একজন টেকনোক্র্যাট, উনি অনেক কিছু, কিন্তু যখন তিনি আন্দোলন করছেন তখন কিন্তু তিনি অহিংসার কথা বলছেন। তিনি পদযাত্রা করে দিল্লি আসছেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পদযাত্রা করার রেকর্ড তো গান্ধীর, যদি ধরতে হয়। হ্যাঁ, আমরা তো সবাই সেই পথে চলছি। মানে নাম দাও না দাও, গান্ধীর নাম দিতে হবে না, ফেলে দাও গান্ধীর নাম। এসআইআর নিয়ে যে আন্দোলন, এসআইআর নিয়ে যা ঘটেছে, এসআইআর যেভাবে নাম বদল, এইরকমই তো দক্ষিণ আফ্রিকায় হয়েছিল, তার বিরুদ্ধে গান্ধী আন্দোলন করেছিলেন। এই রাস্তাগুলো কিন্তু আমরা সেই পথটা ধরেই কিন্তু মানুষ এগোলে পৌঁছতে পারবে। এবং এদের দুজনের জীবনই আমার মনে হয়েছে, এবং আরও অনেক মানুষ, যারা ওদের, একজন মানুষ তো ওইভাবে তৈরি হয় না, অজস্র মানুষ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে লড়ে যে জায়গার পথটা তৈরি করছেন সারা দুনিয়াতে। আমি বলবো সারা দুনিয়াতে। ইসরায়েল গাজাকে যতই ধ্বংস করুক, সেই খান থেকে প্রতি মুহূর্তে ফিনিক্স পাখির মতো যে গান আমরা শুনছি, বলো, এগুলো তো সাধারণ মানুষ তৈরি করছে না। ভালোবাসাকে জিততেই হবে, তা যদি না যেতে তাহলে তো আমাদের সব মিথ্যে। আমাদের রবীন্দ্রনাথ, গান্ধী সব মিথ্যে, নজরুল, সুকান্ত সব মিথ্যে, যদি আমরা ভালোবাসাকে জেতাতে না পারি। এটা একটা অগ্নি পরীক্ষা, আমরা সেই পরীক্ষার মধ্যে আছি। এবং আমার বারবার এই বিশ্বাসটা না হলে আমাদের মতো মানুষ কোথাও কি দিয়ে যাব আমরা এই দেশটাকে। এটাই মানবো যে এই প্রজন্ম, আগামী প্রজন্ম ভালোবাসাকে বাঁচিয়ে রাখবে। কিছুতেই আমি ওই ছোট মেয়েটার, যে আমার স্কুলের একটা 5-এর মেয়ে হতে পারতো, যে বাচ্চা মেয়েটা ওখানে বসেছিল, তাকে যদি একটা দেশ দিতে না পারি, একটা ভূখণ্ড দিতে না পারি, মাথার ওপর ছাদ দিতে না পারি, ভালোবাসা দিতে না পারি, তাহলে আমরা আর মানুষ রইলাম না, অন্য কিছু হয়ে গেলাম। মানুষ কিন্তু আমরা তাহলে কেউ রইলাম না। মানবতার শেষ কথাটা এই পথগুলো ওরা দেখিয়েছিলেন, আমাদেরও সেই পথ দিয়ে হাঁটতে হবে। আর কি বলবো। থ্যাংক ইউ।